আপনার কাছে কি মনে হয় আসলে যে ভারতের যে রাজনীতি আমরা দেখলাম, অনেকের কাছে মনে হচ্ছিল যে আসলে সরকার পড়ে যাবে কি যাবে না, সামনের কি অবস্থা হবে, যেটাই হোক একটি নাড়া তো নিশ্চয়ই আমরা দেখেছি। এর থেকে কি শিক্ষা আসলে সামনের জন্য অপেক্ষা করছে ভারত বা যে কোনো রাজনীতির ক্ষেত্রে আমরা বলি? আমরা মনে করেছিলাম, ধন্যবাদ আমার সহ আলোচক আমার ভাই সাজিদ হক রুবেলকেও ধন্যবাদ, আমার সাথে এসেছেন, ওনার প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করি। জনগণের, আমাদের শ্রোতা দর্শকের প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রথম কথা হচ্ছে যে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা নিয়ে আগে একটু বলি। এই আন্দোলনে তো সোনাম ওয়াংচুক যিনি ছিলেন, তিনি বোধহয় 25 দিন ধরে তিনি অনশন করেছেন, 25 বা এরকম 26 দিন। এর আগে যতদিন ধরে যন্তর মন্তরের ভিতরে এই আপনার সিজেপির এই এটা হচ্ছিল, ককরোচ জনতা পার্টির আপনার বিক্ষোভটা হচ্ছিল যন্তর মন্তরের ভিতরে, ততক্ষণ পর্যন্ত সরকার এটার ব্যাপারে কোনো কাজ করছিল না। মানে তাদের সমস্যার সমাধান করার মতো কোনো উদ্যোগ আমরা কিন্তু সরকারের মধ্যে দেখতে পাই নাই। এরপরে যখন ছাত্রছাত্রীরা যখন বলে যে তারা আপনার সংসদের দিকে, তাদের জাতীয় সংসদের দিকে তারা এগোবে, এবং ওই সময় কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং সেই সময় এই আপনার ধাক্কাধাক্কি হয়, প্রচণ্ড লাঠিচার্জ হয়, টিয়ার গ্যাস, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে, এবং পুলিশের কেউ কেউ পেলেট গানও কিন্তু করেছেন, দু একজনের চোখেও লেগেছে। তখন ভারতের যে সব যে কমেন্টারিয়েট অথবা ভারতের যারা এগুলো নিয়ে বিদগ্ধ তারা সবাই বলেছেন যে এই যে নিষ্ঠুরতা, পুলিশের এই নিষ্ঠুরতা, সরকারের এই নিষ্ঠুরতা, এটা বিরুদ্ধে সবাই ক্ষেপে উঠেছিল। যখন তারা রেগে উঠলো, তখনই কিন্তু নরেন্দ্র মোদী বুঝতে পারলেন যে ওনার সরকারের এই যে পুলিশদের যে অত্যাচার, এই নিষ্ঠুরতা, এটা টিভিতে সব জায়গায় এটা ছড়িয়ে পড়েছে। সেই জন্য উনি এটার থেকে ব্যাকডাউন করার জন্য আমি মনে করি এই প্রধানের ইয়েটা হলো। তো আমার মনে হয় যে যে সমস্ত দেশে গণতন্ত্র খুব প্রতিষ্ঠিত, মানে অর্থাৎ প্রতি 5 বছর বা একটা নিয়মিত সময়, 5 বছর 6 বছর যাই হোক, 4 বছর, তার পরপর যেখানে নির্বাচন হয়, এবং নির্বাচনটা যেখানে আপনার ইয়ের বাইরে থাকে, মানে কারচুপির ঊর্ধ্বে, অর্থাৎ মানুষ মনে করে না যে সেখানে কারচুপি হয়, সে সমস্ত দেশে কিন্তু প্রতিবাদ বা বিক্ষোভের উদ্দেশ্য কিন্তু সরকারের পতন নয়। এটার বিক্ষোভের উদ্দেশ্য হচ্ছে সরকারকে নিচে নামিয়ে আনা, অর্থাৎ সরকারের জনপ্রিয়তা কমিয়ে দেওয়া। মনে করা হয় যে তারপরে তারা কিন্তু হেরে যাবে। যেমন ধরেন আপনি ভিয়েতনাম যুদ্ধের সময় যে ইয়ে ছিল, তখন বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ হওয়ার পরে লিন্ডন বি জনসন আর আপনার প্রতিদ্বন্দ্বিতাই করেন নাই। আপনি যদি ভারতের চিন্তা করেন 1977 থেকে 1979, যখন ইমার্জেন্সি হয় আপনার তখনও বিক্ষোভ করেছেন জয়প্রকাশ নারায়ণ, কিন্তু পড়েছে তারপরে যখন ইলেকশন হয়। সুতরাং ভারতেও আমি আশা করছিলাম না যে এটার ফলে মোদী সরকারের পতন হবে, সেটা হবে না। কিন্তু এর পরের যে ভোট আছে সেইটাতে মোদী সরকারের রেজাল্টের উপরে এটার আপনার একটা প্রভাব পড়বেই বলে আমরা মনে করি। এখন এটা অবশ্যই নির্ভর করবে যে ছাত্রদের সমস্ত অন্যান্য ব্যাপারে, আপনার পরীক্ষা বলেন, কর্মসংস্থান বলেন, এইসব ব্যাপারে ভারতীয় সরকার আগামী 2-3 বছরে কি করতে পারেন, কারণ ওনাদের নেক্সট ইলেকশন হচ্ছে 2029-এ। সুতরাং এরাও কিন্তু 2029 পর্যন্ত কিছু একটা লাগিয়ে রাখতে চাইবে, যাতে সরকার যাতে জবাবদিহিতামূলক হয়, জবাবদিহিতা করে, আর সরকারও চাইবে যে তাদের কাজ। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিছুটা করে এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে ছাত্রদের এই যে আপনার বিক্ষোভ বা ছাত্রদের যে উদ্বিগ্ন, এটা যাতে বন্ধ হয়। আরেক না প্লিজ না, আমি আর এইটাতে বলার কিছু নাই, কারণ মোদিরটা বলেছি, ট্রাম্পার আপনার আরেকটা বাকি অংশ আছে, এখন আর বললাম না, এখন আপনি রুবেল সাহেবকে আপনি ইয়ে করেন। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয় যে ট্রাম্প মোদির যে নতি স্বীকার, এইটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জাকির ভাই, একই সাথে আমার শ্রদ্ধেয় সহ আলোচক সাকিব আলী ভাই সহ দূরের এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আমরা দেখছি গতকাল থেকে একটা টার্নিং পয়েন্ট দেখলাম আর কি। তবে আপনার হচ্ছে ট্রাম্পের বিষয়ে একটু পরে আলাপ করি আর কি। প্রথমে মোদির কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে দীর্ঘ 14 বছরে মোদির যে শাসন,
মোদির যে তথাকথিত যে জনপ্রিয়তা এবং তাদের যে মিডিয়া, গদি মিডিয়ার যে একচেটিয়া প্রচারণা, আসলে আমরা এই আন্দোলনটাকে বাংলাদেশ থেকে যত বেশি দেখতে পাচ্ছিলাম আমাদের মিডিয়াতে, ওদের সাধারণ মানুষকে কিন্তু সেভাবে দেখতে দেওয়া হয়নি। ঠিক আছে, সেখানে কিন্তু সেন্সরশিপ ছিল, সেখানে কিন্তু গদি মিডিয়া যেগুলা বড় বড় মিডিয়া যেগুলা মোদির সমর্থকরা চালায়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং হয়েছিল। সেই মিডিয়াগুলোতে উল্টা এটার বিরুদ্ধে প্রচার ছিল, তীব্র প্রচার ছিল। আর যে আপনার যে আলাদাভাবে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করবেন, সেটা হচ্ছে ইউটিউব বন্ধ করে দিয়েছিল আর কি। এটা আসলে খুব কমন একটা ঘটনা, ইউটিউব বন্ধ করে দেওয়া। এটা ভারত কাশ্মীরে যখন হচ্ছে আপনার 370 করলো, ওটা রেফারেন্ডাম করার পর অ্যামেন্ডমেন্ট করার পর দেখবেন যে কাশ্মীর যখন জ্বলে উঠলো, তখন কাশ্মীর দীর্ঘকাল ধরে কিন্তু সেখানে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সবই বন্ধ করে রাখছিল। ওটার আবার একটা অনুকরণ বাংলাদেশে হয়েছিল হচ্ছে 24 জুলাই আগস্ট মুভমেন্টের সময়। তারপর আবার এইটা দেখা গেছিল কাঠমান্ডু, নেপালে। ঠিক আছে, এবং বাংলাদেশ এবং নেপালে তরুণদের বা জেনজিদের খেপে যাওয়া উঠার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল হচ্ছে কিন্তু ইন্টারনেট বন্ধ। এটাকে তারা মানে কখনোই সহ্য করতে পারে না আর কি। ঠিক আছে, তো এই ঠিক একই জিনিস তারা ওখানে করছে। তো করার পর যেটা হলো, অনেকে ভাবতে পারে আহা মোদির তো পতন ঘটলো না, এটা আর কি হইলো আর কি, হ্যাঁ সব দাবি মেনে নিল। ব্যাপারটা খুব এত সহজ না। আপনি দেখেন বিগত 14 বছরে তার ক্যাবিনেটের কোন মিনিস্টার পদত্যাগ করছে? যতই এখানে অকর্ম কুকর্ম হোক, তার কোনো মিনিস্টার কখনোই পদত্যাগ করেন নাই। ঠিক আছে, এবং বড় বড় ঘটনার পরও তারা হচ্ছে সবগুলো গিলে খেয়ে ফেলতে পারছে। এবং এর আগেও আপনার শাহিনবাগ আন্দোলন দেখবেন, খুব ইফেক্টিভ একটা আন্দোলন ছিল। সেই আন্দোলনটা কিন্তু তারা দমন করতে পারছে এবং কোনো দাবি তারা মেনে নেয় নাই, কোনো দাবি তারা মেনে নেয় নাই। বিরোধী দলেরও দাবি, কারো দাবি তারা মানে না। এইবার তারা মাথা পুরোপুরি নত করতে বাধ্য হয়েছে। অর্থাৎ দাবিটা যদি না মানতো, যে 3টা দফা দিছিল, ঠিক আছে, এই 3 দফা যদি তারা না মানতো, তাইলে কিন্তু যতই ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দেশ হোক, পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ হোক, 75 বছরের ইতিহাসকে তাদের উল্টে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। নাহলে মোদির মতো মানুষ হচ্ছে নথি স্বীকার করে না। এবং এই নথি স্বীকারের মধ্য দিয়ে আমার মনে হয় যে সেখানকার যারা সাহস পাচ্ছিল না ভারতবর্ষে, সেই তরুণ থেকে শুরু করে সেখানে নিপীড়িত নিষ্পেষিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সেখানে অবহেলিত কৃষক শ্রমিক থেকে শুরু করে সিভিল সোসাইটিতে শুরু করে সর্বত্র যে হচ্ছে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাসহীনতা ছিল, সেটা মনে হয় হচ্ছে এবার ফিরে আসছে। ঠিক আছে, এবং মোদিকে ভবিষ্যতে ইলেকশন পর্যন্ত আরও বহু ধরনের চ্যালেঞ্জ তার মোকাবেলা করতে হবে আর কি। আর ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে, ট্রাম্পের তো আনপ্রেডিক্টেবল ব্যাপার। আমি একটু পরে আসতে চাই ট্রাম্পের বিষয়টি। আরেকটি বিষয় আমি যেটি এই প্রশ্ন ফাঁসের ব্যাপারেই বলতে চাই, যে আজকে যিনি পদত্যাগ করেছেন, আজকে না গতকালকেই পদত্যাগ করেছেন, একসময় তিনি এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তিনি এই আন্দোলনে ছিলেন, অথচ আজকে আমরা তাকে ক্ষমতায় গিয়ে তাকেই এটির শিকার হতে হয়েছে। এটার কারণ কি? আসলে কি তিনি সিস্টেম ভাঙতে পারেননি বা সিস্টেমের উপরে যেতে পারেননি? আসলে ধর্মেন্দ্র উনি যে উঠে এসছেন, উনি বেসিক্যালি প্রথমত উঠে এসছেন হচ্ছে, সাকিব ভাইয়ের খুব বেশি মনে আছে, আরাকশন বিরোধী, অ্যান্টি আরাকশন মুভমেন্ট। এটি ছিল ভারতের, বিশেষ উত্তর ভারতের, যেটার মধ্য দিয়ে মানে একটা জেনারেশন তৈরি করতে পেরেছিল হিন্দুত্ববাদীরা, যে জেনারেশনটা পরবর্তীতে নেতৃত্বে আসছে বিজেপির, এবং তারা সারা ভারতবর্ষ জুড়ে তারা তাদের কর্মকাণ্ড চালু করছে আর কি। সেই দেবেগৌড়া, চন্দ্রশেখর, সেই সরকার, তারা যখন মাঝখানে সরকার ছিল যে বিজেপি কংগ্রেসীয় সরকার, তৃতীয় একটা থার্ড ফ্রন্টের সরকার ছিল, তারা যখন এটা করছিল, করার বিরুদ্ধে, তখন দেখা গেছে যে রিয়াকশনারি একটা বিরাট মুভমেন্ট তৈরি হয়েছিল, কোটা বিরোধী মুভমেন্ট। ওই মুভমেন্টের খুব গুরুত্বপূর্ণ নেতা উনি ছিলেন। ওটা হলো তার উত্থানের মূল জায়গা। এরপর একটা ইস্যুতে কংগ্রেসের সময়, সেটা যেই গিয়ে ইস্যু হোক, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হোক, বা কোথাও ছাত্র বেতন বৃদ্ধি হোক, বা কোথাও সবগুলো ছিল। শুধুমাত্র এটা হলো একটা ছাত্র নেতা হিসেবে ইস্যু সামনে আসছে, সে করছে আর কি।
ঠিক আছে, কিন্তু তারা তো তাদের মূল কথা ছিল যে কোনোভাবে হোক বিজেপির ক্ষমতার মসনদ দখল করবার একটা রাস্তা তারা খুঁজে বের করার চেষ্টা করছে, অর্থাৎ তারা ছাত্র সমাজকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যেটা বাংলাদেশেও হয় অনেক সময়। ঠিক আছে, তো সেই রকম জিনিস ওটা হচ্ছে আরও গভীরভাবে করছে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নাহলে দেখেন অনেক আগেই তো এই ব্যাপারে স্টেপ নিতে পারতো মোদি, কিন্তু ওনাকে রক্ষা করার জন্য সে কিন্তু খুব একটা পরিচিত মুখও না। হ্যাঁ, আমরা অনেকগুলো নাম জানি, এই নামটা খুব একটা আমরা কখনো শুনি নাই। ঠিক আছে, পরে আমরা তাকে নিয়ে স্টাডি করতে গিয়ে এগুলো বাইরে হলো আর কি। তো তার ব্যাপারে সবচেয়ে এত কট্টর অবস্থান নিয়েছিলেন কেন? একে তো রিপ্লেসও করতে পারলো, অন্য একটা মন্ত্রণালয়ে আরেকজনকে টেনে টুনে এরকম করতে পারতেন তারা। আগে আমরা দেখছি যে মোদির সাথে বনিমানা না হয় এক অর্থমন্ত্রী ছিলেন, তাকেও তারা একটু সরাসরি 2বার তারা সরাইছে আর কি। তো তাকেও এরকম সরাইতে পারতো, শিফট করতে পারতো, পদত্যাগ না করায়ও আরও আগে করাতে পারতো যখন বিষয়টা খুব সামান্য ছিল, বা যখন হচ্ছে প্রথমত ফাঁসের ঘটনাটা ঘটলো। কারণ এখানে তো একটা সিকিউরিটিটা দেখতে হবে যে কেন আন্দোলনটা এই জায়গায় আসছে, এটা তো মানে এক ধাপে আসে নাই। ফার্স্ট কথা হলো যে নিট পরীক্ষা, তাদের মেডিকেল পরীক্ষা, নিটের কোশ্চেন ফাঁস হলো, ফাঁস হওয়ার পর এটা একটা প্রমাণিত হলো, হওয়ার পর অস্বীকার করলো না। তার আগে সিজিপিকে গঠিত হয়েছে, ককরোচ বলে বসছে চিফ জাস্টিস, ওটা তো পরের ব্যাপার, ওটা একটা তৈরি হয়েছে। কিন্তু এইটা তৈরি করার পরও কিন্তু ছাত্র আন্দোলন শুরু করে নাই, তখন সরকার পরীক্ষাটা বাতিল করছে, বললেন ভালো। তারপর যেটা করছে তারা, সেইটা হতেছে আবার 1 জুন পরীক্ষা দিচ্ছে আর কি। এই আবার নতুন করে যখন পরীক্ষার ব্যাপার তারিখটা ঘোষিত হয়েছে, সব কিছু মিলে যায় অল্প সময়ের মধ্যে আবার একটা প্রিপারেশন, একটা বিশাল মানসিক প্রস্তুতির ব্যাপার আছে। 12 জন ছেলে মেয়ে এটা নিতে পারে নাই, তারা আত্মহত্যা করছে। তাদের আত্মহত্যা করবার পর 1 জুন থেকে তখন পরীক্ষা শুরু, 1 জুন থেকেই যন্তর মন্তরে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে আর কি। অর্থাৎ অনেকগুলো ধাপে ধাপে এটা অগ্রসর হয়েছে। এর প্রথম ধাপেই তো মোদি ব্যবস্থা নিতে পারতো, হ্যাঁ, বা বললাম না অন্যভাবে নিতে পারতো আর কি, কিন্তু নেয় নাই। কারণ কি, ধর্মেন্দ্রকে তাদের রক্ষা করতে হবে, কারণ সে হচ্ছে কিন্তু একদম বিলংস টু RSS। ঠিক আছে, তাদের একদম কোর জায়গার লোক সে আর কি। বিজেপির মধ্যে তো আবার অন্য জায়গা থেকে আসা লোক থাকে, তৃণমূল থেকে আসা লোক থাকে, কংগ্রেস থেকে আসা লোক থাকে, বা সে জেপি নারায়ণেরও অনেক শিষ্যরা এখানে আছে যারা প্রোগ্রেসিভ রাজনীতি করতো একসময়। তো তারা না একদম কট্টর, হ্যাঁ, সাম্বারকার, শ্যামাপ্রসাদ, এই লাইনের কট্টর লোকদের একজন লোক হচ্ছে এই লোক। ফলে তাকে টাচ করা এটা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভারতের বিপ্লবী তরুণ সমাজ সেটা করতে পারছে, মানে অবশেষে তাকে নতি স্বীকার করাতে পারছে মোদিকে। এই আন্দোলন এটা খুব গুরুত্বপূর্ণ আশাব্যঞ্জক একটা জায়গা আর কি। ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের আগে একটু কথা বলতে জি চাই। অবশ্যই। এখন হঠাৎ করে মনে হচ্ছে যে আজকের থেকে অনেক বছর আগে 2016 সাল আমি গেলাম হচ্ছে শহীদ মিনারে, বাংলাদেশে, ঢাকায়। শহীদ মিনারে আমার মনে হয় 16, ওইখানে কিন্তু MBBS এন্ট্রান্স পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছিল সেই বছর, এবং পেরেন্টসরা, অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বসেছিলেন 1 মাসের উপরে, ওনারা কিন্তু অনশন ধর্মঘট করেছিলেন। কিন্তু সেই সময় আমরা মানে আমি জাস্ট তখন ঢুকতেছি এই বলয়ে, আমি তখন বললাম যে এটা তো এই ধরনের যারা প্রশ্নপত্র ফাঁস হওয়া যে সেখান থেকে আপনার মানে অ্যাডমিশন হবে, সেখানকার মানুষরা ডাক্তার হবে, কি ধরনের ডাক্তার আসলে হবে, এবং তখন কিন্তু আমরা এটাকে কোনো মতেই ঠেকাতে পারলাম না। এবং সেই সময় আমার মনে আছে যে আপনার সৈয়দ আবুল মকসুদ সাহেব ছিলেন সেই সময়, তারপরে তো ইনারা কিন্তু তখন চেষ্টা করলেন কিন্তু কিছু করতে পারেন নাই, এবং আমরা এটা ভেঙে চলে শেষ হয়ে গেল। সো আমি মনে করি যে ছাত্রদের ব্যাপারে যে জিনিসটা চলে, এটা বাংলাদেশেও চলে, এটা বাংলাদেশকে করা যাবে না। সেটা হচ্ছে একটা কোচিং ইন্ডাস্ট্রি নির্ভর একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে এটা। এই কোচিংয়ের মধ্যে এত হাজার কোটি টাকা ইনভলভ যে এইখানের রাজনীতিবিদরা বলেন বা ভারতের রাজনীতিবিদরা বলেন বা এমনকি আমি পাকিস্তানেও ধরবো, সেই রাজনীতিবিদরা যদি তাদের সাথে কোচিং ইন্ডাস্ট্রি যদি তাদেরকে টাকা দেয়, কোচিং নির্ভর কেন হয়ে গেছে? কোচিং নির্ভর হয়ে গেছে কারণ কোচিং তাদেরকে টাকা দিতে পারে, যারা রেগুলেট করে, যারা ডিসিশন নেয়, যারা রেগুলেট করে জেনারেশন, তাদেরকে তারা যদি টাকা না দেয় তাহলে তারা কোচিংয়ের পক্ষে কখনোই লিখতো না। যেমন ধরেন কথার কথা, আমি যে এটা করা কিন্তু খুবই সহজ, যে কোনো বিষয়ে এমন একটা পরীক্ষা দেওয়া হবে, যে কোনো বিষয়, যে পরীক্ষা আপনি বই খুলে দিতে পারেন, বই খুলে দেওয়া যায়, মানে এরকম পরীক্ষা বানানো যায়। তা আমাদের বাংলাদেশে বানায় না কেন? বাংলাদেশে বানায় না বিকজ যদি ওটা বানায় তাহলে কোচিং ইন্ডাস্ট্রি একবারে মুখ থুবড়ে পড়বে,
যেহেতু মুখ থুবড়ে পড়বে সেই জন্য তারা ওই ধরনের বই দেয় খুলে না। লিখতে গেলে তো অনেক বেশি পড়াশোনা করা অনেক বেশি পড়ালেখা করতে হবে এবং ওটা আপনি কোচিংয়ে পারবেন না, সেই জন্য ওই ধরনের কিন্তু আপনার না, আমরা বই খুলে পরীক্ষা দিয়েছি, খুব টাফ। হ্যাঁ, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট। আসলে আমি মানে বিদেশে জানতে আমাকে হয়। দিয়েছিল যখন বই খুলে যেতে, তখন বই খুলতে যে সময়টুকু লাগবে এই সময়টুকু আমার নাই, মানে বই খোলার সময় থাকে না ওই ধরনের পরীক্ষায় অনেক সময়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে এক জিনিস, বাংলাদেশের সাথেও কিন্তু এটার একটা, বাংলাদেশের কিন্তু আমি বলতে চাচ্ছি বাংলাদেশের শিক্ষামন্ত্রী কয়েকদিন আগেই কিন্তু একটা ঝামেলা আমাদের এখানে পড়ছিলেন। আমাদের দেশেরও সরকার, আমাদের দেশের শিক্ষামন্ত্রীকে আসলে আমাদের বাচ্চারা কি আপনার জলাবদ্ধতা, কি ধরনের বিদ্যুৎহীনতা, কত কষ্টের মধ্যে পড়ালেখা করে, এইটা কি উনারা আসলে অনুধাবন করেন কিনা, উপলব্ধি আছে কিনা? আমার মনে হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ একই জায়গায় আছে। এটা হচ্ছে একটা কথা বলতে চাইছিলাম। সেকেন্ড কথা, আমি আরেকটা জিনিস বলতে চাই যে 5ই আগস্টের পরে আমরা অনেক এই গদি মিডিয়ার থেকে, ভারতীয় গদি মিডিয়ার থেকে বহুত শুনছি যে বাংলাদেশের এটা নাকি বিপ্লব হয়নি। তো এখন তারা কিন্তু এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে বিপ্লব হয়েছে কিনা। বাংলাদেশে যেরকম হয়েছে সেটা দিল্লিতেও হতে পারে, মানে একই ধরনের জিনিস। আমি বলছি না যে সরকারের পতন হবে। সুতরাং আমি মনে করি যে তারাও, গদি মিডিয়া কিন্তু এখন বলা শুরু করেছে যে আমেরিকা এটা করাচ্ছে কিনা, বাংলাদেশ এটা করাচ্ছে কিনা, পাকিস্তান এটা করাচ্ছে কিনা। তো ওরা খুব ভালো করে জানে এবং ওরা নিজেরাও স্বীকার করেছে যে পিছনে কেউ কেউ হয়তো কলকাঠি নাড়তে পারে, কেউ কেউ কোনো কখনো কোঅর্ডিনেশন করে, সমন্বয় করে, কিন্তু তার মানে এই না যে যেই ছাত্ররা যুদ্ধ করছে, ছাত্রছাত্রীরা, তাদের যুদ্ধের আপনার উদ্যম বা তাদের উদ্যোগ একটুও কম। সেই হিসাবে আমি আশা করব যে এই ঘটনার পর থেকে অন্তত ভারতের গদি মিডিয়া যাতে বাংলাদেশের বিপ্লবকে আর ছোট করার চেষ্টা না করে।